এটা হচ্ছে ইরান। বিশ্বের সবশেষ সভ্যতার মধ্যে ইরান হচ্ছে একটি অন্যতম দেশ। ইরান বিগত 500 বছর ধরে তার এই বর্ডারের সাথে বিশ্বের মানচিত্রের উপস্থিতি রয়েছে। আর বিশ্বের এমন কোন সুপার পাওয়ার নেই যার সাথে ইরানের বিরোধ হয়নি। তা সে রোমান, আরব, তুর্কি, রাশিয়া আর ব্রিটেনের মতন দেশ হোক, প্রতিটি সুপার পাওয়ারই ইরানের উপর আক্রমণ করে ইরান দখল করার চেষ্টা করেছে। আর এর বড় কারণ হলো ইরান বিশ্বের একটি গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান করছে। মানে ইরান এমন একটি দেশ যে ইউরোপ, আফ্রিকা আর এশিয়া এই তিনটি মহাদেশকে একে অপরের সাথে যুক্ত করে। এছাড়াও ইরান তার পার্শ্ববর্তী 7টি দেশের সাথে তাদের বর্ডার শেয়ার করে। পূর্ব দিকে রয়েছে পাকিস্তান, আফগানিস্তান, তুর্কমেনিস্তান এবং পশ্চিম দিকে রয়েছে ইরাক, তুর্কি, আর্মেনিয়া আর আজারবাইজান। এবং এর সাথে ইরানের হাতে 3টি সমুদ্রের কন্ট্রোল রয়েছে। উত্তরে কসপিয়াস উপসাগর এবং দক্ষিণে পারস্য উপসাগর আর ওমান উপসাগর। এবং এর মধ্যে রয়েছে বিশ্বের সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে বিপজ্জনক পয়েন্ট, স্ট্রেইট অফ হরমুজ প্রণালী। এই পয়েন্টেই গোটা বিশ্বের 20% অয়েল এবং গ্যাস সরবরাহ হয়। বিগত 40 বছর ধরে ইরান পশ্চিম বিশ্বের দেশগুলির জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এমনকি এদের কাছে শক্তিশালী সেনাবাহিনী এবং অর্থনীতি থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত ইরানের উপর আক্রমণ করে ইরান দখল করতে পারেনি। এমনকি 1980 সালে ইরাক থেকে সাদ্দাম হোসেন 2800টি ট্যাঙ্ক, 380টি ফাইটার বিমান এবং প্রায় 2 লক্ষ সৈন্য নিয়ে ইরানের উপর আক্রমণ করে। কিন্তু তারপরও ইরাক খুব খারাপভাবে ব্যর্থ হয়। তবে এখন বর্তমান ইরান এবং ইসরায়েলের বিভেদ ছাড়িয়ে গেছে। গত 27 সেপ্টেম্বর লেবাননের বেউরিতে ইসরায়েলের বিমান হামলায় লেবাননের শিয়াপন্থী রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হন। একই সঙ্গে মারা যান ইরানের ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নীল ফরসানো। আর এর প্রতিশোধ নিতে গত মঙ্গলবার রাতে তেল আবিব সহ ইসরায়েলের শহরগুলো লক্ষ্য করে 180টি মিসাইল ছড়ে ইরান। এরপরে ইরানের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন এই জন্য ইরানকে চড়া মূল্য দিতে হবে। তবে যাই হোক, ইসরায়েলের নৃশংসতা এখন সীমা ছাড়িয়েছে। তারা এখন হামাসের বিরুদ্ধে নয়, বরং মনে হচ্ছে যেন নিরীহ গাজাবাসীর সঙ্গে যুদ্ধ করছে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতার আসার পর থেকে যেন ইসরায়েল উঠে পড়ে লেগেছে গাজা দখল করার জন্য। কিছু বছর আগেও যেখানে গাজা সুন্দর এবং একটি শান্তিপূর্ণ শহর ছিল, সেখানে এখন যেন ধ্বংসস্তূপের উপরে ধ্বংসস্তূপ পড়ে রয়েছে। ইসরায়েলের নৃশংসতায় মারা গিয়েছে হাজার হাজার গাজাবাসী, আর খাদ্য, পানি এবং চিকিৎসার অভাবে মারা যাচ্ছে প্রতিদিন হাজার হাজার ফিলিস্তিনি। তবে এই নিয়ে সারা পৃথিবী সারা দিলেও চুপ করে রয়েছে তাদের প্রতিবেশী দেশগুলোই। তবে একমাত্র ইরানই ফিলিস্তিনের পাশে আছে, এমনকি তারা ইসরায়েলের সাথে যুদ্ধ করতেও প্রস্তুত। যে কারণে আশঙ্কা করা হচ্ছে যে ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধ লেগে যেতে পারে। যদি ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধ লেগে যায়, তাহলে কি ইসরায়েল ইরানকে পরাজিত করতে পারবে, না নিজেই ধ্বংস হয়ে যাবে? যদিও ইসরায়েলকে আমেরিকা সহ অনেক দেশ সাপোর্ট করবে, তবে তাও কি ইরানকে পরাজিত করা সম্ভব হবে, না হবে না? যদি আমরা ইরানের জিওগ্রাফি দেখি, তাহলে ইরানের দক্ষিণ এবং পশ্চিম দিকে রয়েছে জগরস পর্বতমালা। ইরানের এই উপকূল রেখা থেকে উপরের তুর্কি পর্যন্ত বিস্তৃত এই পর্বতমালা, যেটা ইরানের দক্ষিণ পশ্চিম দেশগুলি থেকে ইরানকে অনেক সুরক্ষা প্রদান করে। কারণ এই পর্বতমালা এতই দুর্গম যে এটা পার করা বিশাল কঠিন হয়ে ওঠে। এই পাহাড়গুলি ইরানকে এতটাই সুরক্ষা প্রদান করে যে যখন 1980 সালে ইরাক ইরানের উপর আক্রমণ করেছিল, তখন ইরাক পরিকল্পনা করেছিল যে তারা প্রথম খুলিস্তান দখল করবে। এরপরে এই পর্বতমালা টপকে ইসরায়েলের শহরগুলির উপর আক্রমণ করবে। তবে তারা 2 বছরে মাত্র খুলিস্তানে পৌঁছাতে পেরেছিল। ইরাক অনেক চেষ্টা করে এই জাগ্রস পর্বতমালা অতিক্রম করার, কিন্তু তারা তো এটা পারেনি, উল্টে ইরান এদের উপর হামলা করে। এইভাবে 8 বছর যুদ্ধ করার পরে কোন রকম ফল ছাড়াই এই যুদ্ধ শেষ হয়ে যায়। ঠিক এইভাবে ইরানের উত্তরে কসপিয়াস উপসাগরের উপকূলে আলবরুজ পর্বতমালা রয়েছে, যা ইরানের উত্তর দিক থেকে আসা যে কোনো আক্রমণ থেকে রক্ষা করবে। এছাড়াও আপনি জানলে অবাক হবেন যে এই 2টি পর্বতমালা ইরানের আরো মূল্যবান প্রাকৃতিক সম্পদ দেয়। এই পর্বতমালা থেকেই পাওয়া যায় ইউরেনিয়াম, সিলভার, গোল্ড আর জিঙ্ক। এছাড়াও ইরান পারস্য উপসাগরের কাছে অয়েল আর গ্যাসের সন্ধান পায়। আর একটা জিনিস যেটা ইরানের সুরক্ষা প্রদান করে, সেটা হলো ইরানের 2500 কিলোমিটার লম্বা এই উপকূল রেখা, যেটা পারস্য আর ওমান উপসাগরের মধ্যে দিয়ে বিভক্ত রয়েছে। বন্দর আব্বাস, যেটা ইরানের সব থেকে বড় সমুদ্র বন্দর, যেটা এই উপকূল রেখার মুখেই অবস্থিত। এই বন্দরটি বিশ্বের এমন একটি ক্রসিং পয়েন্টে অবস্থিত, যেটা হরমুজ প্রণালী থেকে মাত্র 70 কিলোমিটার দূরে অবস্থিত। ইরান যদি তাদের নৌ শক্তি দ্বারা এই পয়েন্টটি বন্ধ করে দেয়, তাহলে পুরো বিশ্বের ইকোনমি ভেঙে পড়বে। কারণ বিশ্বের 15% এনার্জি সাপ্লাই এই পয়েন্টে করা হয়, যেখানে এটি এই পয়েন্টে যে এশিয়া আর ইউরোপের মধ্যে পৌঁছায়। যদি কেউ ইরানের এই উপকূল রেখা আর এই পর্বতমালা অতিক্রম করে ইরানের মধ্যে ঢুকেও যায়, তাহলে এখানে তাদের কাছে সব থেকে বড় বাধা হয়ে দাঁড়াবে লুত মরুভূমি আর দ্বিতীয় কাবির মরুভূমি। লুত মরুভূমিকে দ্য হেডেস্ট প্লেস অন আর্থ বলা হয়, কারণ 2005 সালে এখানে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এই কঠিন এবং অস্বাভাবিক জিওগ্রাফির কারণে ইরানকে পরাজিত করা প্রায় অসম্ভব বললেই চলে। তবে বর্তমান সময়ে দ্বিতীয় আরেকটি বিষয় যেটা ইরানকে আরো বেশি শক্তিশালী করে তোলে, সেটা হলো ইরানের জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজি। সবচেয়ে প্রথমে ইরানের জনসংখ্যা 9 কোটি, যেখানে 95% শিয়া মুসলিম। 1979 সালে শিয়া বিপ্লবের আগে ইরান একটি লিবারাল কান্ট্রি ছিল, আর ওই সময় আমেরিকা ইরানের একটি মিত্র দেশ ছিল। এমনকি আমেরিকা ইরানকে
সামরিক সহযোগিতাও করত। কিন্তু ইমাম খোমেনি ক্ষমতায় আসার পর এখানকার সমস্ত ডাইনামিক চেঞ্জ হয়ে যায়। আপনি জানলে অবাক হবেন যে 1979 সালের আগে ইরান ও ইসরায়েলের মধ্যে অনেক সুন্দর সুসম্পর্ক ছিল। তখন ইরানই 1948 সালে ইসরায়েলকে একটি স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়। কিন্তু ইমাম খোমেনি আসার সাথে সাথে তিনি ফিলিস্তিনের পক্ষে আওয়াজ তোলে আর ঘোষণা করে ইসরায়েল ইরানের একমাত্র শত্রু। এর সাথে তিনি ইসরায়েলের সঙ্গে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ভেঙে দেয় আর ইসরায়েলি যার সমস্ত ফ্লাইট বাতিল করে দেয়। এমনকি তিনি ইসরায়েলের দূতাবাসকে ফিলিস্তিনি দূতাবাসে কনভার্ট করে দেয় এবং এই জন্য ইরানের সাথে আমেরিকার সম্পর্ক নষ্ট হয়ে যায়। তবে এই সম্পর্কের ভাঙন শুধু ইসরায়েল আর আমেরিকার মধ্যেই ছিল না, বরং শেয়ার রেগুলেশনের পর ইরানের আশেপাশে থাকা সমস্ত আরব দেশগুলো সতর্ক হয়ে যায়। তারা এই বিষয়ে ভয় পাচ্ছিল যে ইরানের আইডিওলজি যেন আরব দেশগুলিতে না আসতে পারে, কারণ এর ফলে তাদের রাষ্ট্রগুলি ক্ষতি হতে পারে। তাই 1980 সালে এই সমস্ত আরব দেশগুলি মিলিয়ে সাদ্দাম হোসেনকে ইরানের উপর আক্রমণ করার জন্য সমর্থন দিয়েছিল। তবে তখন ইরানও বুঝতে পেরেছিল যে তাদের যদি এখানে বেঁচে থাকতে হয় তাহলে তাদের আইডিওলজিকে ইরানের বাইরে অন্য দেশগুলিতে সরিয়ে দিতে হবে, কারণ তার সব থেকে বড় শত্রু ইসরায়েলের সমস্ত আরব দেশগুলির সাপোর্ট রয়েছে। তারা ইরানের তীব্র বিরোধিতা করবে। এই জন্যই তাদের এমন কিছু করতে হতো যাতে তাদের ইসরায়েল থেকে দূরে থাকা সত্ত্বেও ইরান ইসরায়েলকে চাপে রাখতে পারে। আর এখানে ইরান চালাকি করে এমন সব গ্রুপকে সাপোর্ট করতে শুরু করে যারা এন্টি ইসরায়েল বা এন্টি জায়নাবাদী ছিল, যেখানে ফিলিস্তিনিতে হামাস, লেবাননে হিজবুল্লাহ, সিরিয়াতে ফাউতিন বার্গেট, ইরাকে আল বাদার আর ইয়েমেনে হুসি। এবং এদের মাধ্যমে ইরান ইসরায়েল সহ আরব দেশগুলোকে চাপে রাখতে শুরু করে। ইসরায়েল যখন গাজার উপরে বোমা ফেলতে থাকে তখন এইদিকে লেবানন থেকে হিজবুল্লাহ ইসরায়েলের উপর মিসাইল অ্যাটাক করে, আর এদিকে ইয়েমেন থেকে হুসিরা লোহিত সাগর দেশ যায় আমেরিকার ইসরায়েলি জাহাজের উপর ড্রোন অ্যাটাক করে। তবে বর্তমানে ইসরায়েল এসব গ্রুপকে অনেক দুর্বল করে দিয়েছে। তবে সামরিক শক্তিতে ইরান ইসরায়েলের থেকে কিছুটা এগিয়ে আছে। গ্লোবাল ফায়ার র্যাঙ্কিং এ ইরানের অবস্থান 14তম আর ইসরায়েলের অবস্থান 17তম। তবে যাই হোক, দুই দেশ কেউ কারোর থেকে কম নয়। আর এরপরে কি হয় সেটাই দেখার বিষয়। তো এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।